नमस्कार আমি সুদীপ পাকরাশি सर्वेभ्यो नमस्कारः। अहं संस्कृते ভাষা যদি গুজরাটি হয়, বাংলার ভাষা যদি বাংলা হয়, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি যে ভারতবর্ষের ভাষা কি? সংস্কৃত ভাষাটাকে আবার জনভাষা অর্থাৎ মানুষ কথা বলুক, এই চিন্তা ভাবনা নিয়ে 1981 সাল থেকে একটি সংগঠন কাজ করছে, সংস্কৃত ভারত। এর সমস্ত জেলায় তো গিয়েইছি, আচ্ছা শিবিরও চালিয়েছি, 10 দিনের শিবির হয় আমাদের। হ্যাঁ কিন্তু আমি সি ফর কাস্টমার বলি। আচ্ছা আমার যে প্রজেক্ট নিচে লেখা আছে কান্ট্রি কালচার সিভিলিটি, অর্থাৎ নো ইয়োর কালচার, নো ইয়োর সিভিলিটি, নো ইয়োর কান্ট্রি। কিন্তু বাচ্চারা সংস্কারিত করবে, যেই দায়িত্বটা পরিবারের ছিল, পরিবার এখন ব্যস্ত বলে সেই দায়িত্বটা আমি নিজে তাদের দিচ্ছি। সংস্কৃত ভাষাকে প্রসারে মানুষের মধ্যে ছড়াতে বা সেখানেও কি এদের ভূমিকা কতটা? আমার তো পুরোই গিরি খোলাই আছে, সঙ্গে সঙ্গে একটা ঘন্টা নিয়ে বেরিয়ে পড়ছে, কোচাকুচি নিয়ে বেরিয়ে পড়ছে পুজো করতে, তার মধ্যে সংস্কৃতের বিন্দুমাত্র জ্ঞান নেই। নমস্কার, কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি, আমার সঙ্গে ক্যামেরা পার্সন অনিশ দেব এসছে। আমরা এসছি এমন একজন মানুষের সঙ্গে গল্প করতে, সাধারণভাবে বহুল প্রচলিত তথাকথিত জনপ্রিয় মানুষদের তালিকায় হয়তো তিনি পড়েন না, কিন্তু তার ভাণ্ডারে এমন অভিজ্ঞতা, এমন জ্ঞান এবং এমন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত আছেন, তার সঙ্গে গল্প করে তার কথা আপনাদেরকে বলতে এসেছি। নমস্কার। নমস্কার সম্রাট গাঙ্গুলি। সম্রাট, আপনাকে আমি প্রথমে একটু জিজ্ঞেস করতে চাইছি, আপনার সম্বন্ধে একটু জানি। আপনি আদ্যাপীঠে এখানে সংস্কৃত পড়ান, আপনার অশোকনগরের বাড়িতে একটা সংস্কৃত টোল আছে, আপনি বাংলার আরও অনেক জায়গায় সংস্কৃত পড়ান, সেটা আমি একটু পরে জিজ্ঞেস করব কোথায় কোথায় পড়ান। কিন্তু প্রথমে একটু জানতে চাইব ছোট্ট করে আপনার গল্পটা, মানে আপনি সংস্কৃত ভাষাটাকে এরকম জল ভাতের মতন খেয়ে অধ্যাপনার কাজে এসছেন, এটা কিভাবে হলো? আপনার কি সংস্কৃত পরিবেশই ছিল, সংস্কৃত চর্চার পরিবেশ ছিল বাড়িতে, বা পূর্বপুরুষ, বাবা, দাদু, বা বাড়িতে আর কেউ? এটা হলো কিভাবে? सर्वेभ्यो नमस्कारः। अहं संस्कृतेन वदामि। संस्कृतं मम जीवनं, संस्कृतं मम भाषा, न केवलं मम भाषा, देशस्य भाषा, विश्वस्य भाषा संस्कृत। এই সংস্কৃত ভাষাটার যে বীজ আমার মধ্যে মানে পুঁতে দিয়েছিল, সেটা হয়তো মানে আমার পরম্পরার মধ্যেই এই বীজটা ছিল, সেটা আমি এটাকে জল আলো বাতাস দিয়ে মহিরুহে পরিণত করেছি। আপনি বললেন যে আমার পিতৃপুরুষের কথা, সেই কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে লোকের যেমন মাতৃভাষা হয়, মাতৃভাষা বাংলা, আমি বলবো আমার পিতৃভাষা সংস্কৃত। আচ্ছা, কেন পিতৃভাষা সংস্কৃত? তার কারণ আমার মাতামহ পণ্ডিত হারাধন চক্রবর্তী, কাব্যরত্ন, বিশকরত্ন, তিনি আয়ুর্বেদাচার্য ছিলেন, তিনি ঢাকার রাজসভার রাজপণ্ডিত ছিলেন। আচ্ছা, পরবর্তীকালে এই দেশে চলে আসেন এবং সেই পরম্পরা, তার যে বংশ, তার মধ্যে তেমনভাবে সংস্কৃতের যে টিকিয়ে রাখে, আচ্ছা, সেটা তেমন কেউ টিকে রাখেনি। কিন্তু আমরা যে জানি যে মাতৃকুল থেকে পিতৃকুল থেকে কিছু জিন অবশ্যই প্রবাহিত হয়, হ্যাঁ, হয়তো আমি বুঝতে পারি যে আমার মাতামহের হয়তো সেই সংস্কৃত শিক্ষার জিনটা আমার মায়ের মধ্যে প্রসারিত হয়ে আমার মধ্যে ফলে ফুলে সজ্জিত হয়েছে। এটা গেল মাতৃকুলের পরম্পরা। আর পিতৃকুলের পরম্পরা হচ্ছে আমার পিতামহ, জ্যেষ্ঠ তাতো, যে জেঠু থেকে শুরু করে সবাই হচ্ছে পণ্ডিত বংশ। মানে এনারা ছোটোবেলাতে বাচ্চারা জন্মগ্রহণ করবার ফলে অর্থাৎ ঝগড়াঝাঁটি ইত্যাদি দেখে বড় হয়,
আর আমি ঝগড়া দেখেছি, কিন্তু সেটা শাস্ত্র নিয়ে ঝগড়া। আচ্ছা, পণ্ডিত মশাই ন্যায়শাস্ত্র নিয়ে তর্ক করছেন, আমি তখন ছোট 2 বছর 3 বছর বয়স। আমাদের বাড়িতে টোলে আমার জেঠু, আমার দাদুদের কাছে যেই সব সংস্কৃতের লোকেরা আসতেন, তারা এই সংস্কৃত চর্চা করতেন। কেউ তর্কশাস্ত্র, কেউ অর্থাৎ ন্যায়, কেউ স্মৃতিশাস্ত্র, কেউ গীতা, কেউ পৌরোহিত্য ইত্যাদি নিয়ে দেখতে দেখতে দেখতেই আমার বড় হওয়া। আচ্ছা, আর এইভাবেই এই জিনিসটা আমার মধ্যে এমনভাবে ঢুকেছে যে আমি ওই শুনে শুনেই ভাষাটাকে বলতে শিখেছি। যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি বাংলায়, সেরকম আমাদের বহু দিন আছে সারাদিন হয়তো বাংলা উচ্চারণই করতে হয়নি, সারাদিন শুধু সংস্কৃতেই কথা বলেছি, আচ্ছা, এরকম হয়েছে। তো এরকমভাবে পরম্পরার মাধ্যমে সংস্কৃতের প্রতি ভালো লাগা, তারপরে সংস্কৃত নিয়ে অধ্যাপনার জগতে আসা, আর এই সংস্কৃতের কাজ করে বেড়াচ্ছি। আচ্ছা। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে এটা তথ্যের জন্য বা শ্রোতাদের জন্য। আপনি অধ্যাপনা, এটা তো আমরা জানি আদ্যাপীঠে পড়ান, এছাড়া কোথায় কোথায় স্পেসিফিক্যালি আপনি পড়াতে যান বাংলাদেশের মোটামুটি? বাংলার মধ্যে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও একটা সময় সংস্কৃত কথোপকথনের ক্লাস নিয়েছি। তাছাড়া সংস্কৃত ভারতী বলে একটি সংগঠন আছে, যাদের মূল কাজই হলো সংস্কৃতকে জনভাষা করানো। আচ্ছা, অর্থাৎ আমাদের যেমনভাবে মাতৃভাষা হচ্ছে বাংলা, বাঙালিরা বলবে মাতৃভাষা বাংলা, উড়িয়ারা বলবে আমার মাতৃভাষা উড়িয়া, তাহলে গুজরাটি বলবে গুজরাটি। তাহলে গুজরাটের ভাষা যদি গুজরাটি হয়, বাংলার ভাষা যদি বাংলা হয়, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি যে ভারতবর্ষের ভাষা কি? অবশ্যই একটা নির্দিষ্ট ভাষা কিন্তু আমি বলতে পারবেন না। অবশ্যই। তখন ভারতের আত্মা হচ্ছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষাটাকে আবার জনভাষা, অর্থাৎ মানুষ কথা বলুক, এই চিন্তা ভাবনা নিয়ে 1981 সাল থেকে একটি সংগঠন কাজ করছে, সংস্কৃত ভারতী। সেই সংস্কৃত ভারতীর যে 10 দিবসীয় সম্ভাষণ শিবির, এটি করবার জন্য আমি মানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তো গিয়েইছি। আচ্ছা, শিবিরও চালিয়েছি, 10 দিনের শিবির হয় আমাদের। কেউ যদি পরপর 10 দিন 2 ঘন্টা করে সংস্কৃতের জন্য সময় দেয়, সংস্কৃত ভারতীর পক্ষ থেকে আমরা তার কাছে শিক্ষক পাঠাই ওখানে। ওইখানে তিনি শিবির চালাবেন, তাদের কথা বল, তার জন্য মানে কোনো পয়সা খরচা হবে না তার জন্য। আমি ভারতবর্ষের বাইরে এলাহাবাদ, তিরুপতি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, রাজস্থান থেকে শুরু করে কাশ্মীর, এমনকি আন্দামানে গিয়েও আমি শিবির চালিয়েছি এই সংস্থার পক্ষ থেকেই। হ্যাঁ, এটা তো সংস্কৃত ভারতীর গল্প। আমি শাস্ত্রীয় পরম্পরায় যে টোলে আমার মধ্যে শুরু হয়েছিল, সেটি ফলে ফুলে বিকশিত হলো শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়। এটি আগে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের অনুমোদন ছিল, আচ্ছা, এখন সেটা কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তাদের দ্বারা অনুমোদিত। এখানে পারম্পরিক রূপে সংস্কৃতে কথা বলা থেকে শুরু করে সংস্কৃত শাস্ত্র, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, কাব্যশাস্ত্র ইত্যাদি একদম পারম্পরিক পদ্ধতিতে পড়ানো হয়। এবং আমরা সেরকমভাবে পরীক্ষা দিয়েছি, সংস্কৃতে লিখেছি, সংস্কৃতে উত্তর দিয়েছি, এবং আমাদের ইন্টারভিউ হয়েছে সংস্কৃত ভাষায়। আর নিজের যে বাড়িতে সংস্কৃত টোলটা ছিল, কালীনাথ চতুষ্পাঠী, এটি বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ কর্তৃক অনুমোদিত। আচ্ছা, সেখানে বর্তমান পণ্ডিত হিসাবে আমি আছি। আমি এরকম এখন যারা যারা আসেন, বাচ্চাদের মধ্যেও সংস্কৃত ভাষার প্রচার প্রসারের উপরে কাজ করছি, এবং এই সংস্কৃতের পরম্পরা টিকিয়ে রেখেছি। আমার নাম অনেক খবরের কাগজেও বেরিয়েছিল, সংস্কৃত ভাষাকে টিকিয়ে রাখার জন্য লড়ে যাচ্ছেন সম্রাট, এরকম। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গেই আসছি। একটা তথ্যের জন্য জিজ্ঞেস করছি, আপনার এই যে টোল বাড়িতে যেটা আপনি করেছেন, কীরকম স্টুডেন্ট অ্যাপ্রক্সিমেটলি বা নাম্বার অফ স্টুডেন্টস? একটা সময় ছিল প্রচুর স্টুডেন্ট আসতেন। হ্যাঁ, তখন আমার এই টোলে আমার যিনি ঠাকুরদা ছিলেন, আচ্ছা, মাখনলাল বাচস্পতি, উনি এই টোলের পণ্ডিত মশাই ছিলেন। ওনার কাছে অনেক ছাত্র আসতেন। তারপরে জেঠু বাবাদের কাছেও দেখেছি। কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, সংস্কৃতের পরম্পরাটার যে লোকে মনে করছে কি শুধুমাত্র পুরোহিতদের ভাষা। তো এরপরে
পুরোহিতদের সংখ্যাটা বাড়তে থাকে। কিন্তু এই চিন্তা ভাবনাটা যখন আমার মাথায় এলো, দেখছি যে আস্তে আস্তে মানে শাস্ত্রের পরম্পরাটাকে বাঁচিয়ে রাখার জন্য তেমন লোক আসছে না। না। আমি তখন একটা নতুন প্রজেক্ট নিলাম। আচ্ছা। প্রজেক্টটার নাম আমি করেছি কেওয়াইসি। বেশ। আমরা জানি ব্যাংকে কেওয়াইসি জমা দিতে হ্যাঁ হয়, হ্যাঁ আমরা বলি নো ইয়োর কাস্টমার। হ্যাঁ। আমি ওখানে লিখেছি নো ইয়োর কাস্টমার, লিখে কেটে দিয়েছি। বেশ। লিখে দিয়ে নিচে লিখেছি হোয়াট শুড বি সি ফর। আচ্ছা। তাহলে কেওয়াইসি সি ফর কাস্টমার আমরা বলি, হ্যাঁ। কিন্তু আমি সি ফর কাস্টমার বলি। আচ্ছা। আমার যে প্রজেক্ট নিচে লেখা আছে কান্ট্রি কালচার সিভিলিটি, বাহ। অর্থাৎ নো ইয়োর কালচার, নো ইয়োর সিভিলিটি, নো ইয়োর কান্ট্রি। নিজের সভ্যতাকে জানো, নিজের দেশকে জানো, নিজের সংস্কৃতিকে জানো। এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি শুরু করেছি, বাহ। যে ক্লাস 1 থেকে শুরু করে 5-6 বাচ্চারা, এমনকি বড় বাচ্চারাও আছে। আমরা সপ্তাহে একটা সেন্টার করেছি। বাহ। কেন এই সেন্টারটা করেছি? তার কারণ একটা সময় ছিল আমাদের যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা, দাদু দিদিমারা আমাদেরকে পঞ্চতন্ত্রের গল্প, রামায়ণের গল্প, মহাভারতের গল্প বলতেন। দাদুদের কাছ থেকে, ঠাকুরদাদের কাছ থেকে আমরা সংস্কারটা পেতাম, কি করে কি করতে হবে, এটা করবি না, ওটা করবি না, ওটা ধরবি না, এটা এরকম করে বলতে হয়, এগুলো আমাদেরকে বলতেন। কিন্তু আজকের দিনে দেখুন, সংসার ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ। দাদু দিদিমারা, ঠাকুমারা সন্ধ্যা হলেই টিভি খুলে সিরিয়ালে বসে যাচ্ছে। দাদু ঠাকুরদারা রাজনীতিতে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে বাড়ির বাবা মারা চাকরি করছে, তাহলে বাচ্চারা কী করবে? বাচ্চাদের এই সংস্কারটা শেখাবে কে? তো তাদেরকে শেখানোর জন্য আমার এই সেন্টার, বাহ। সংস্কার ও সংস্কৃতি, যেখানে বাচ্চারা স্কুল কলেজের ইঁদুর দৌড়ে তার যে সংস্কারটা তাদের পাওয়ার কথা পাচ্ছে না। তাই আমার এখানে সপ্তাহে 1 দিন 2 ঘন্টা করে এসে তারা শুরু করছে কি লাইন দিয়ে জুতো খোলো। আচ্ছা। তার কারণ ওইখান থেকে তোমার শিক্ষার শুরু, Discipline শিক্ষার শুরু। সবাই লাইন দিয়ে বসো, ধ্যান করো। ধ্যান মানে ঈশ্বরের ধ্যান নয়, ধ্যান ফর কনসেন্ট্রেশন। কি করে তুমি আমাদের যোগ শাস্ত্র কনসেন্ট্রেশনের কথা বলে গিয়ে কীভাবে করবো? এই ধ্যান প্রাণায়াম যোগ আমরা বলি যে ঈশ্বরের ধ্যান, এইসব নয়। কিন্তু এক মনে বসো, কনসেন্ট্রেশন বাড়াও। কি করে করবো? ওম উচ্চারণ করবো, গীতার শ্লোক উচ্চারণ, সুভাষিতম উচ্চারণ। এই যে আমরা ভারতীয় সংস্কৃতিকে বলি যে অয়ম নিজ পরবেতি গণনা লঘুচেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবী হচ্ছে তোমার আত্মীয়। কোথা থেকে শিখছি? এই আমাদের সংস্কৃত শাস্ত্র থেকে শিখছি। এই ধারণার বীজটা যদি আমি বাচ্চাদেরকে না দিয়ে যেতে পারি, তাহলে আমি নতুন জেনারেশনকে কি দেব? তাহলে এরা যখন বড় হবে, তাহলে ওরা তো শুধু মানে টোটাল এই ওয়ার্ল্ডটাকে অ্যাজ এ মার্কেট হিসাবে দেখবে। এখন যেটা আমাদের পাশ্চাত্য সংস্কৃতি দেখছে, আমরা কিন্তু ওয়ার্ল্ডটাকে, পুরো বিশ্বটাকে মার্কেট ভাবি না, আমরা ওয়ার্ল্ডটাকে ভাবি একটা ফ্যামিলি, বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ সেই চিন্তাধারা বাচ্চাদের মধ্যে গজিয়ে দেওয়া, মহাভারতের কাহিনী, রামায়ণ কাহিনী, পুরাণের কাহিনী, এগুলো দিয়ে দিয়ে বাচ্চাদেরকে। এখন একটা বাচ্চা, আমার যে সেন্টার আছে, একটা বাচ্চাকে বললে সে সঙ্গে সঙ্গে 10টা সুভাষিতম বলে দেবে। আচ্ছা। এরকম সেন্টার কটা মোটামুটি আপনার ওখানে ছাড়া আর কোথাও ওটা কি? না, এইখানে আমরা এখন এটা ছড়ানোর চেষ্টা করছি। আমরা লোককে বলছি যে আপনারাও শুরু করুন, আমরা যাবতীয় সাপোর্ট দেব। আচ্ছা। আমাদের একটা ইনস্টিটিউট হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান নলেজ অ্যান্ড কালচার। আচ্ছা। এটা ভারতীয় জ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র। এই জ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রটা হচ্ছে আমাদের এই কালীনাথ চতুষ্পাঠীর, আমাদের সংস্কৃত টোলেরই একটা ইনিশিয়েটিভ। আমাদের ট্রাস্ট আছে আর্যকৃষ্টি গুরুকুল, সেই আর্যকৃষ্টি গুরুকুলের পক্ষ থেকেই আমরা এই ইনিশিয়েটিভটা নিচ্ছি যে যে কেউ যদি কোনো জায়গায় চায় আমরা এটা করাতে পারি। এবং আমরা একটা পরীক্ষারও ব্যবস্থা করি। বাহ। আমরা হেডমাস্টারকে গিয়ে অ্যাপ্রোচ করি যে, বা ওখানে আমরা প্রধান শিক্ষক যিনি আছেন, আমরা একটা পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা আপনাদের বাচ্চারা যারা দিতে চায় দেব, সবাই পাস।
বাহ, আমাদের উদ্দেশ্য কিন্তু ফেল করানো নয় নয়। বা নলেজ টেস্ট করানো নয়। এই যে প্রশ্নটা আসবে, একটা বাচ্চা যখন ওই প্রশ্নের উত্তর দেখবে, যে প্রশ্ন করেছে ভারত শব্দের অর্থ কী, আচ্ছা, ও ভারতে বসবাস করে, ভারত শব্দের অর্থই জানে না, ওর মাথায় প্রথমে ঢুকবে আরে এগুলো তো আমি জানি না, আমাকে শিখতে হবে। তাহলে এই শেখাটা তখন আমরা বলবো যে আমাদের এই সেন্টারে আসো। আমাদের সেন্টারে রেগুলারলি ক্লাস হয়। এখানে তুমি থাকলে সংস্কৃতে কথা বলা, রামায়ণ মহাভারতের গল্প ইত্যাদিগুলো তুমি শিখতে পারবে, জানতে পারবে। সম্রাট, আমি ঠিক এই প্রসঙ্গেই একটা কথা বলছি যে কলকাতা এবং কলকাতার চারপাশে যারা অনেক বিদেশিনীরা আসছেন বিভিন্ন ভাষা শিখতে, ইনক্লুডিং গোলপার্কে ইনস্টিটিউট অফ কালচারে, তো তাদের সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা থেকে বলছি যে ইউরোপে অনেক দেশে কিন্তু এখন সংস্কৃত ভাষা প্রতি একটা অদ্ভুত আগ্রহ, শিখতে চাওয়া, ভারতে আসা, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এরকম কিছু মানুষের সঙ্গে। তো আপনি এই যে ওখানকার মানুষ আজ সংস্কৃত ভাষার প্রতি আগ্রহী হয়ে পড়ছে, শিখতে চাইছে, আপনি এই যে ধরুন সংস্কৃত ভারতীর থেকে যে উদ্যোগ নিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে, মানে ভাষাটাকে ছড়ানো, ভাষাটা আপনার যে কেওয়াইসি প্রজেক্টের মাধ্যমেও ভাষাটাকে, এখানে রেসপন্স আপনি কি যদি বলেন, রেসপন্স কীরকম পেয়েছেন বা পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মানে ঘটনা বলি যে একটি অনুষ্ঠানে আমার যে সংস্কার ও সংস্কৃতি কেন্দ্র, যেটাকে আমি কেওয়াইসি বলি, কেওয়াইসি তো অফিসিয়াল নাম দিতে পারবো না কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের নাম, কিন্তু আমি এটাকে কেওয়াইসি বলি তার কারণ নো ইওর কালচার, নো ইওর মানে অ্যাট ফার্স্ট নো ইওর কালচার। কারণ কাস্টমারকে জানার আগে নিজে কাস্টমার হয়েও না, নিজের কালচারটাকে, নিজের কান্ট্রিটাকে জেনে তারপরে নিজের মানুষ হয়। তো আমার বাচ্চা গিয়েছে, মানে আমাদের সেখানে প্রদীপ প্রজ্বলন হবে, সবাই ক্ল্যাপস করো ক্ল্যাপস করো ক্ল্যাপস করো। বাচ্চাটা উঠে দাঁড়িয়ে বলছে, ম্যাম আমাদের কিন্তু ক্ল্যাপস হয় না, ক্ল্যাপসটা কিন্তু আমাদের সংস্কৃতি নয়। থমকে গেছে সবাই, মানে একটা বাচ্চার কাছ থেকে এটা শুনবে। হ্যাঁ, কারণ আমরা তো এটা শেখাচ্ছি, আমাদের ওম উচ্চারণ করতে হবে। যেই শুনলো এটা নতুন আইডিয়া, সবাই বললো ও আচ্ছা। তখন ওকে বলে তুমি কি শ্লোক জানো? ও উঠে আমাদের যে দীপ প্রজ্বালন মন্ত্র, আচ্ছা, দীপজ্যোতির পরব্রহ্ম দীপজ্যোতির জনার্দন, সে বলল। এবং সে শুধু বললো না, সঙ্গে ও মানে ও যেহেতু বলেছে, ওই আমার মানে ওই সংস্কার ও সংস্কৃতি কেন্দ্রের আরও দুটো বাচ্চা ছিল, ওই দুটোকেও টেনে নিয়েছে। টেনে নিয়ে পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। এইবার এই যে ওরা দেখলো, একজন 4, একজন 3, একজন 5, বাহ, ওরা এটা বললো। তখন বলছে তোমাদের গুরুজিকে, আমাদের গুরুজির সঙ্গে আমাদেরকে যোগাযোগ করলো, বলছে আপনি যে কাজটা করছেন খুব ভালো কাজ করছেন। ঠিক আছে, আপনারা ওদের অনুরোধ করছি আপনারাও বাচ্চাদেরকে পাঠান, বা পাঠাতে না পারলে আপনারা ওখানে শুরু করুন। আমি পাঠাচ্ছি, আমি শিক্ষক পাঠাচ্ছি, আমি দেব, কিন্তু বাচ্চারা সংস্কারিত হোক। যেই দায়িত্বটা পরিবারের ছিল, পরিবার এখন ব্যস্ত বলে সেই দায়িত্বটা আমি নিজে কাঁধে নিয়েছি, যে আমি বাচ্চাদেরকে সেই সংস্কারটা দিয়ে যাব। আগামী প্রজন্মকে আমি যোগ্য ভারতীয় উত্তরাধিকারী করব। আচ্ছা, বাহ, উদ্যোগটা মানে দারুণ উদ্যোগ, কোনো সন্দেহ নেই। এই লড়াই, আপনার মনে হয় যে এই লড়াই একদিন সফল হবে? চারপাশে যে পণ্যজনীন সভ্যতা আমরা দেখি, যে আপনি বলছিলেন না মার্কেট, পুরো এই 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 ধারণাটাই তো আমাদের মধ্যে ঢুকে পড়েছে। পণ্যটাকে আমরা আগে দেখি, আমরা কালচার, আমাদের দেশ এসব নিয়ে ভাবি না, বা ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি আজ ভেদাভেদ তৈরি করে দেশ জুড়ে চলছে সর্বত্র। এই অবস্থায় আপনার মনে হয় যে এই যে আপনার যে আন্দোলনটা একটা নিঃশব্দ আন্দোলন, যেখানে আপনি একটা আমাদের মূল, আমাদের শিকড়, সেই সংস্কৃত ভাষাটাকে একটু প্রসার করার চেষ্টা করছেন, শেখানোর চেষ্টা করছেন, মনে হয় এই লড়াই? দেখুন, আমি মনে করি যে একটা বীজ
যদি পুঁতে দেওয়া হয়, সেই বীজটা বড় হয়ে যখন জল আলো বাতাস পাবে সে মহিরুহে পরিণত হবে। সেই মহিরুহে পরিণত হয়ে তার মধ্যে যদি সংস্কারটা থাকে, সে আরও 10টা বট গাছের ঝুড়ি নামাতে পারবে। যেমন ধরুন, একটা গার্জিয়ান যদি বাচ্চাদেরকে বলে যে এই তুমি এটা করো এটা করো, বাচ্চাটা যে শুনবেই এমন কোনো কথা নেই। কিন্তু বাড়িতে একটি বাচ্চা যদি বলে যে আমাদের বাড়িতে খাওয়ার আগে ভোজন মন্ত্র হয়, তাহলে কিন্তু দাদু করবে, ঠাকুমা করবে, মা করবে, বাবা করবে, সবাই করবে ফর হিজ অর হার এনজয়মেন্ট। করবে কি না? একদমই তাই। তাহলে আমি বাচ্চাটাকে যদি সংস্কারটা দিই, সে ওর পরিবারটাকে সংস্কারিত করে দিচ্ছে। বাহ, তাই না? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে, যদি বাচ্চাটার মধ্যে আমি দিচ্ছি, সে এই নিজের জেনারেশনকে তো সংস্কারিত করছেই, প্লাস প্রিভিয়াস জেনারেশনকেও করছে, এবং ও যখন বড় হবে পরবর্তী প্রজন্ম যাবে, ওর পরবর্তী প্রজন্মকেও সংস্কারিত করবে, যদি তার মধ্যে আমি এই শুভ বুদ্ধিটা, ভারতের চেতনাটা আমি তার মধ্যে দিতে পারি। ওয়াই ভারতবর্ষ কেন? ভারতবর্ষ সৃষ্টি হয়েছে ফর নলেজ, যেটা ভারতবর্ষ বিশ্বকে জ্ঞানের রাস্তা দেখিয়েছিল। ভা মিন্স প্রকাশ, জ্ঞান, আর রত মানে যেটা ডুবে রয়েছে, যেটি জ্ঞানের ডুবে রয়েছে সেটাই ভারত। আর সেই ভারতের জ্ঞান এতটাই ছিল যে বেনারসের পাড়ে একটি পুকুরের ধারে বসে মহাত্মা তুলসীদাস লিখছেন আজ থেকে কত হাজার বছর আগে, যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানু। টেলিস্কোপ আবিষ্কার হয়নি তখন, দূরবীক্ষণ যন্ত্র তো দূরের কথা। উনি কী করে জানলেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার? এইটি হচ্ছে ভারতের জ্ঞান। ভারতের জ্ঞান এমনই, যেখানে এখনো বিষ্ণু স্তম্ভ, যেটাকে আপনারা কুতুব মিনার বলেন, সেখানে এখনো মরচে পড়ে। এটা আসলে বিষ্ণু স্তম্ভ। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের জ্ঞান। ভারতে এই নলেজটা ছিল। ভারত আর্কিটেকচারের দিকে এখনো অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান আর্কিটেকচার আমরা যদি দেখি, তাজ্জব হয়ে থাকে। এত চেষ্টা করে আমাদের মডার্ন পাচ্ছে না কেন? আমাদের মীনাক্ষী মন্দির আছে, কোনারক মন্দির আছে, পুরী মন্দির কি করে পালো? তার মানে সেই আমাদের বাস্তুশাস্ত্র ছিল, আমাদের ভূগোল শাস্ত্র ছিল, সেই জ্ঞান, সেই ভাব। হ্যাঁ, আমরা জিওগ্রাফি বলছি, জিওগ্রাফিকে আজকে বলছি, কিন্তু আমরা আগে বলছি ভূগোল। ভাই গোল, আমরা তো ভূ চ্যাপ্টা বলিনি, না না না, ভাই গোল। তারপরে এই ভূ যে গোল, এটাও ভারতবর্ষের নলেজে ছিল। ওই জন্য ভারতের ঋষিরা বলে গেছে ভূগোল, ভূ চ্যাপ্টা বলেন। খুব ভালো। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি আপনাকে, সম্রাট, আদ্যাপীঠে আপনার বোধহয় অনেক বছর, 22 বছর হয়ে গেল। আদ্যাপীঠে তো সংস্কৃত আপনি পড়াচ্ছেন, কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এই যে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দির, যেরকম রামকৃষ্ণ সঙ্গ, এদের তো অনেক সেবামূলক, কল্যাণমূলক কাজ আছে। তো সংস্কৃত ভাষাকে প্রসারে, মানুষের মধ্যে ছড়াতে, বা সেখানেও কি এদের ভূমিকা কতটা? এখানে যিনি প্রতিষ্ঠাতা শ্রীমন্ত অন্নদা ঠাকুর, উনি আদ্যাপীঠ যখন প্রতিষ্ঠা করলেন, তখন এর ধ্যেয় বাক্য মানে ট্যাগলাইন, যেমন ভারতবর্ষের সত্যমেব জয়তে, এইখানে লিখে গিয়েছিলেন পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত। আচ্ছা, এই পরার্থে মানে পরের জন্য, প্রাজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তি, আর উৎসৃজিত মানে উৎসর্গ করে। জ্ঞানী ব্যক্তি পরের জন্য জীবন উৎসর্গ করে। অর্থাৎ যখনই আপনি শুধুমাত্র জ্ঞানী হলেন, মনে করলেন আমি অমুক জানি, আমি অমুক জানি, আমি বাংলা জানি, আমি কম্পিউটার জানি, আমি অমুক জানি, আমি অমুক প্রফেসর, আপনি জ্ঞানী। কিন্তু যখনই প্রাজ্ঞ হলেন, তখন একটু স্তরে উঠলেন, তখনই মনে হবে আমি কিছুই নই। নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জানি। অর্থাৎ যখনই আপনার মধ্যে জ্ঞানটা আসবেন, প্রাজ্ঞ হবেন, আদ্যাপীঠের তরফ থেকে এই যে তিনি প্রথমেই করলেন মাতৃ আশ্রম, বিধবা মায়েদের জন্য, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বৃদ্ধাশ্রম আলাদা আলাদা, বালক আশ্রম, বালিকা আশ্রম,
গৌ সেবা, দুস্থ ব্যাধি নিরাময়ের জন্য ব্যবস্থা। আজকে আদ্যাপীঠের ভিতরে দুটো ছেলে মেয়েদের আলাদা আলাদা প্রাইমারি স্কুল, দুটো আলাদা আলাদা হাই স্কুল, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ, পিডিটিআই কলেজ, সবই ক্যাম্পাসের ভিতর। এছাড়াও সেবামূলক কাজ, এই যে আমাদের মোবাইল ডিসপেন্সারি আছে, ডিসপেন্সারি নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রত্যন্ত গ্রামে 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 যাওয়া হচ্ছে। ওখানে দাঁড়িয়ে ওই গ্রামের চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। কোনো ব্যক্তি যখন মারা গেল তার প্রচুর নতুন নতুন জামা কাপড় আচ্ছা লোকে ফেলে দিত, পুড়িয়ে দিত। আমি যে নাম পড়াবেন না, আমাদেরকে দিন, আচ্ছা দিয়ে যায় আদ্যাপীঠে। কেচে ইস্ত্রি করে দিয়ে যেতে বলি আমরা। সেখান থেকে আদ্যাপীঠ ওই প্রত্যন্ত গ্রামে নিয়ে যখন যায়, আমি নিজে চোখে দেখেছি ঢালার সঙ্গে সঙ্গে তারা মানে কে আগে নেবে করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাদের পরার কাপড় নেই, তাদের শীত নিবারণের বস্ত্র নেই, তারা নিয়ে যাচ্ছে। শুধু এটুকুই নয়, আমরা প্রত্যেক বছর অন্নদা ঠাকুরের, আমাদের যে আদ্যাপীঠের যে প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের জন্ম সিদ্ধোৎসব উপলক্ষে 8,000 বস্ত্র বিতরণ করা হয়। হ্যাঁ কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ গরিবদের জন্য, এগুলো তো করাই হচ্ছে। আবার আমাদের এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, বড় বড় ডাক্তাররা অ্যাপোলো হাসপাতাল, উডল্যান্ড হাসপাতাল তারা থেকে এসেন 20 টাকা 50 টাকায় আমরা সেবা দিচ্ছি। এই যে মানে আপনি যে সংস্কৃত পড়াচ্ছেন, এই যে স্টুডেন্টরা, আচ্ছা এখান থেকে পড়ে স্টুডেন্টদের উত্তরণ কি হতে পারে, মানে তার আউটলেটটা কি হতে পারে, মানে সংস্কৃত পাশ করে তারা এরপরে? দেখুন, সংস্কৃত একটি যেমন ভাষা, একটি বিষয়, আবার সেরকম সংস্কৃত একটি জীবন গড়বার মন্ত্র বলবো কি, মানে একটা মেকানিজম। আচ্ছা কারণ আপনি এখন একটাও দেখতে পারবেন না যে সংস্কৃত পড়ে কেউ খুন করেছে, আচ্ছা কেউ জঙ্গি হয়েছে, দেখাতে পারবেন না। তার কারণ সংস্কৃত বিষয়টা, ভাষাটার মধ্যেই এমন গুণাবলী, মানে ভ্যালুজ যেটাকে আমরা Values, রয়েছে, সেটা পড়লে অটোমেটিকলি ভিতরটা চেঞ্জ হয়। সে হয়তো ভালো চাকরি না পেতে পারে, কিন্তু সে অবশ্যই ভালো মানুষ হবে। তার কারণ আমাদের কালিদাস, বাণভট্ট, ভবভূতি, অশ্বঘোষ, এনারা যে কাব্য লিখে গিয়েছেন, আমাদের ব্যাস, কাত্যায়ন, পতঞ্জলিরা যেই ব্যাকরণ লিখে গিয়েছেন, যেই দর্শন পতঞ্জলি কণাদ করে গিয়েছেন, এগুলো লাইফস্টাইল, মানুষকে বাঁচা শেখায়, বাঁচা বাড়ার মন্ত্র শেখায়। তো সংস্কৃত পড়ে অবশ্যই সে চাকরি করুক একটা। এবং আমাদের এখান থেকে যারা পড়ে বেরিয়েছে তারা কেউ আজকাল বসে নেই, আচ্ছা কোনো না কোনো জায়গায় অবশ্যই চাকরি করছে, কিন্তু সবচেয়ে বড় কথা সে ভালো মানুষ হচ্ছে। তার কারণ অন্নদা ঠাকুরের যে ভাবধারা, আদ্যা মায়ের যে আশীর্বাদ আমরা তাদের মধ্যে দিচ্ছি, যে ইডিওলজিটা এখান থেকে পাচ্ছে। এমনকি আমি আমার কালীনাথ চতুষ্পাঠীর কথাও বলছি, বা আমার এই ভারতীয় জ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, যেটা এই বাচ্চাদেরকে নিয়ে করছি, সব জায়গাতে আমি অ্যাজ এ টিচার ওদেরকে বলি যে পরম্পরা তৈরি করো। পরম্পরা তৈরি করো মানে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমাকে আমার গুরুরা পড়িয়েছেন, আর আমি আজকে তোমাদেরকে পড়াচ্ছি, মানে আমি কিন্তু গুরুর ঋণ শোধ করছি। গুরুর ঋণ গুরু দক্ষিণা দিয়ে শোধ হয় না। আমি যখন যেই গুরু যে জ্ঞানটা আমার মধ্যে দিয়ে গেছেন, সেই জ্ঞানটা আমি যদি আরও বাচ্চাদেরকে মধ্যে দিই, আমি অন্যদেরকে দিই, আমি আপনার মাধ্যমে সবাইকে যে বলছি, এই কথা অন্য কেউ শুনবে অবশ্যই, সে শুনে আমার সঙ্গে হয়তো যোগাযোগ করে, বা সে যদি একটু উদ্বুদ্ধ হয়, আমি আমার গুরু ঋণ শোধ করছি, আমি আমার দেশের ঋণ, ভূমি ঋণ, মানে একজন শোধ করছি। অধ্যাপক হিসেবে এটাই তো আপনার প্রাপ্তি মনে হয়, যে এই একটা ছেলে সে আর্থিকভাবে প্রতিষ্ঠিত কি হলো না হলো, তার থেকে বেশি যে একটা ভালো মানুষ হলো, একদম ভালো মানুষ হলো, এবং সে ভারতীয় সংস্কার এবং সংস্কৃতিটাকে প্রচার করছে। এইটা আপনার মানে একজন অধ্যাপক হিসেবে একটা বড়। তার কারণ আমরা না দিনে দিনে খুব স্বার্থপর হয়ে যাচ্ছে। যেমন মানে আমার দেশ সম্পর্কে কেউ কিছু বলল, আমার সংস্কৃতি সম্পর্কে কেউ কিছু বলল, আমি একদম কিছুই শুনছি না, নির্লিপ্ত। তো আমি আমার
যে কালচারটা যদি আমার মধ্যেই বাড়াতে না পারি, যে ঋষিরা, যে আমার পূর্বপুরুষরা আমার মধ্যে দিয়ে গেছে, সেটা আমি কি করে এগিয়ে নিয়ে যাব? সম্রাট, একটা শেষ প্রসঙ্গ আপনাকে জিজ্ঞেস করছি। একটু আগে আপনি বলছিলেন যে সংস্কৃত ভাষাটাকে এখন সবাই ভাবছে পুরোহিতের ভাষা। তো এই প্রসঙ্গটা আমি একটু জিজ্ঞেস করছি, এই যে আমরা চারপাশে দেখি সর্বত্র পৌরোহিত্য, না আপনি আধ্যাত্মিক মন্দিরে পৌরোহিত্য করেছেন, গুরুত্বপূর্ণ বড় পুজোয় আপনি বসেন এবং অন্য নৃত্য দেখি এবং সেখানে যে সব মন্ত্রে উচ্চারণ দেখি, সেটা আপনার আপনার কতটা আপনার অভিজ্ঞতা কী, মানে আপনার ধারণাটা কী? সেগুলো তারা কি শিষ্টাচার ঠিকভাবে গ্রামাটিক্যালি জিনিসটা ফলো করেন? দেখুন, ইউনিভার্সিটিতে একটা বিষয় হয় অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। হ্যাঁ, ওই অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে গেলে যেমন আগে ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ে আসতে হয়, তারপরে ওই ডিপার্টমেন্টে ভর্তি পাওয়া যায়, হ্যাঁ, অ্যাডমিশন পাওয়া যায়। ঠিক সেরকম অ্যাপ্লাইড সংস্কৃত বলে যদি কিছু হয়, সেটি হচ্ছে এই পৌরোহিত্য। যেই জায়গায় আসনে বসে আপনি ডিরেক্ট সংস্কৃতটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, হ্যাঁ, মানে শুধুমাত্র কটা মন্ত্র মুখস্থ করে এলাম আউড়ে দিলাম তা নয়, আমাদেরকে সংকল্প বাক্য তৈরি করতে হয়, স্বস্তিবাচনের বাক্য তৈরি করতে হয়। যদি পুরোহিতদের মধ্যে সংস্কৃতের বিন্দুমাত্র জ্ঞান না থাকে, তাহলে তারা কিন্তু এটা কিছুই করতে পারবে না। আজকে সারা জীবন চাকরি করলো সরকারি দপ্তরে, 60 বছরে রিটায়ারমেন্ট হবে, বাড়ি ফেরার পথে তার মনে পড়বে, আরে আমার গলায় তো একটা পৈতে আছে, আমার নাম তো চক্রবর্তী। বাড়ি ফেরে না, কলেজ স্ট্রিট চলে যাবে, দাদা একটা পুরোহিত দর্পণ দিন তো, আচ্ছা, দাদা একটা অমুক পুজো পদ্ধতি বই দিন তো। বই কিনে নিয়ে এসে পরের দিন অমুক চক্রবর্তী অমুক ভট্টাচ হয়ে গেলাম, পুরোহিত করতে নেমে গেলাম। তা যেই যজমান আপনাকে দায়িত্ব দিয়ে পুরোহিতের আসনে বসাচ্ছে, তার মানে আপনি তাকে ঠকাচ্ছেন, নিজেও ঠকছেন। যে ডাক্তারি পাশ করার জন্য 3 বছর 4 বছর পরে MBA পাশ করে সে ডক্টরেট হচ্ছে, ওই MBBS পড়ছে, সে ডক্টরেট হচ্ছে। তাহলে আমাদের প্রাচীনকালে যে গুরুকুল পদ্ধতি ছিল, সেই গুরুকুল পদ্ধতিতে আমাদের দেবতার যে আরাধনা, মন্ত্র, বেদ, এগুলো শেখানো হতো, মন্ত্রের উচ্চারণ শেখানো হতো। তারপরে তারা আমাদেরকে, এমনকি আমি নিজের থেকে বলছি, আমি গুরুকুলে পড়েছি। আমার যখন 12 না 13 বছর বয়স পড়তে হয়েছে, তখন বইটা ধরছে, দাঁড়াও, ওই বই ধরবে না, বইটা তোমার জন্য না। বইটাকে সম্মান করতে শেখো, ওটা পুঁথি, ওই পুঁথিতে যেমনভাবে লেখা আছে তেমনভাবে করা লাগে। আগে গুরুর কাছে দেখো, থেকো, বসো, শেখো, করে তারপরে তুমি নিজে ফিল্ডে নামো। আজকে কি হচ্ছে, আমি পড়াশোনা করছি, কোথাও চাকরি পাচ্ছি না, কাজ বাজ পাচ্ছি না, ও আমার তো পুরোই গিরি খোলাই আছে, সঙ্গে সঙ্গে একটা ঘন্টা নিয়ে বেরিয়ে পড়ছে, কোচাকুচি নিয়ে বেরিয়ে পড়ছে পুজো করতে। তার মধ্যে সংস্কৃতের বিন্দুমাত্র জ্ঞান নেই, তাহলে তার মধ্যে সে উচ্চারণ করতে পারছে না। আমাদের পুজো করতে গিয়ে 5টা শুদ্ধির কথা বলা হয়েছে, আত্মদ্রব্য মনুস্থানম দেবশুদ্ধিস্তু পঞ্চম। এই 5টি শুদ্ধি, মন্ত্রশুদ্ধি, স্থান শুদ্ধি, দেবশুদ্ধি, এইগুলি লাগে, আত্মশুদ্ধি লাগে। যার খাওয়া পড়ার ঠিক নেই, যার চিন্তার কোনো ঠিক নেই, সে নেমে যাচ্ছে এইসব। পৌরোহিত্যটা খুব খারাপ এমন হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, যে মানে এটা একটা প্রফেশন বানিয়ে ফেলেছে। ইট ওয়াজ নট এ প্রফেশন, এটা একটা সুন্দর ব্রত ছিল। পুরোহিতরা সমাজকে পথ দেখাতো, পুরোহিতরা মানুষকে সঠিক পথে চালাতো, পুরো মানে অগ্রভাগী। হিত মানে যেটা হিত সাধন করা, যিনি সমাজের অগ্রভাগে থেকে হিত সাধন করতেন, তিনি হচ্ছেন পুরোহিত। আর আজকে আমরা পুরোহিতকে কোথায় নামিয়েছি, কেন নামিয়েছি? তার নিজেদের জন্য। তারা জিনিসটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। সঠিকভাবে আমাদের শাস্ত্রে কি লেখা আছে, পুঁথিতে কি লেখা আছে, সে পুঁথি পড়তেই পারে না, সংস্কৃত উচ্চারণ করতে পারে না, সে পুরোহিততে নেমে গেছে। থ্যাংক ইউ সম্রাট, খুব ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, সবসময় কথা অনেক কিছু জানলাম। আমরা এরকমই আরও অনেক মানুষের কাছে যাব, আবার সম্রাট গাঙ্গুলির কাছেও আবারও আসতে পারি, আরও অনেক কিছু অজানা রয়ে গেল, আরও অনেক কিছু জানার ইচ্ছে নিয়েই
আজকের এই প্রোগ্রামটা আপাতত শেষ করছি। আপনারা কথা টিভিকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।